হতাশ হলো নাজিয়াত। এই মেয়েকে বলে লাভ নেই। আলিফের দিকে চোখ পড়তে খানিক হাসলো সে, অতঃপর মিষ্টি স্বরে বলল, কেমন আছে ভাইয়া? বেশ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তা ভাইয়া হঠাৎ এখানে? হেমন্তীর জন্য, আর বিশেষ ধন্যবাদ দেওয়ার ছিল তোমাকে। আলিফ হেমন্তীর কথা বলতে নাজিয়াতকে বুঝতে বাকি রইল না হেমন্তী আলিফকে আগে আসতে বলেছিল এখানে। আচমকা পেছন থেকে একটা হাত তার তোড়া গোলাপ ফুল নাজিয়াতের সামনে তুলে ধরতে পেছন ফিরে চাইল সে। অতঃপর তৈয়দকে বিস্ময় নিয়ে বলল, আপনি? তোরাটা সামনে এসেও দেওয়া যেত। তৈয়দ এক পলক নাজিয়াতকে দেখে ঠান্ডা গলায় বলে, আপনার ঠিক সামনেই ভাই দাঁড়িয়েছিল, তাকেই একটা দেয়ার ছিল। নাজিয়াত বিরক্ত নিয়ে বলল। অসভ্য একটা। তৈয়দের দৃষ্টি তীক্ষ্ণ হলো, নাজিয়াতের দিকে খানিক ঝুঁকে নিচু গলায় বলল, অসভ্যতামির কি দেখলেন? আমি তো তেমন কিছুই করিনি। করলে তখন কি উপাধি দেবেন? আপনার ঘাড়ের তিলটা নিয়ে কিছু বলি? নাজিয়াতের দৃষ্টি ক্ষুব্ধ হলো। ছেলেটা একেবারে লাগাম ছাড়া ঘোড়ার নেয়। নাজিয়াতের ক্রোধান্বিত দৃষ্টি উপেক্ষা করে তৈয়দ ঠায় দাঁড়িয়ে রইল। হেমন্তী চোখ বড় করে চাইল তৈয়দের এমন আচরণে। আলিফকে কোনোই দিয়ে বলে উঠল, এমন আচরণ করছে যে এটা হঠাৎ? আলিফ পকেটে হাত ঢুকিয়ে স্বাভাবিক হয়েই বলল। কি জানি। হেমন্তী বিভ্রান্ত হলো আলিফের কথায়। আলিফ তৈয়দকে উদ্দেশ্য করে বলল, তো আমি তো তাকে লাল গোলাপ আনতে বলেছিলাম, সাদা কেন আনলি? তৈয়দ সরল স্বরে বলল। ছিল না? নাজিয়াতের দিকে দৃষ্টি স্থির রেখেই বলল কথাখানা তৈয়দ। আলিফ অদ্ভুত তাকালো। এত ফুলের দোকান অথচ লাল গোলাপ নেই। সন্দেহ নিয়ে তাকাতেই হেমন্তী আলিফের হাতে চিমটি কেটে ফিসফিসিয়ে বলল, এমন ভাবে তাকিয়ে কি দেখছো? তো লাল গোলাপ পাইনি, সাদা গোলাপ পেলো, ব্যাপারটা উল্টো হলো না? হেমন্তী কপাল চাপড়ালো। একটু আগেই তো সে এটা বলতে চেয়েছিল, কিন্তু আলিফ তা কানেই তুলল না। অতঃপর নিজেই বলল, তোয়াদ ভাই, সাদা গোলাপ তো আপুর অনেক বেশি পছন্দ। আলিফ তখন নাজিয়াতকে বলল, তোটা তোমার জন্যই আনতে বলেছিলাম। আমি তবে লালটা আনতে বলেছি। তোমার যে সাদা গোলাপ পছন্দ তা জানতাম না। তোয়াদ বোধহয় জানতো, তাই না তোয়াদ? ঠোঁট চেপে হাসলো আলিফ। তৈয়দের ভাবান্তর ঘটে না এতে। সে নিশ্চল চেয়ে রয় নাজিয়াতের দিকে। নাজিয়াতও তৈয়দের হাতে থাকা তোড়াটি এক প্রকার ছিনিয়ে নিল। নাকের কাছে নিতেই সুবাস নিল সাদা রঙের গোলাপে। সাদা রঙের ফুলের প্রতি আলাদাই মোহ কাজ করে নাজিয়াতের। কেন জানি ভীষণ মুগ্ধ হয়ে এই রঙের ফুল তাকে। তৈয়দ আর চোখে দেখলো নাজিয়াতের কর্মকাণ্ড। সাদা রঙের ফুল কারো এত মোহ থাকতে পারে তা নাজিয়াতের উৎফুল্লিত অক্ষিদয় না দেখলে সে জানতই না। নাজিয়াত মিষ্টি হেসে আলিফকে বলল, ধন্যবাদ ভাইয়া। ওটা আমার প্রাপ্য, জমিদার কন্যা। তৈয়দের কথায় নাজিয়াত জিজ্ঞাসু চাইল। তৈয়দ হাতের ফোন চোখে রেখেই বলল, ফুলটা এনেছিও আমি এবং টাকাটা আমিই দিয়েছি, তাই হিসেব মতো ধন্যবাদটা আমার প্রাপ্য। তৈয়দের যুক্তি আলিফ সম্মত হলো। নাজিয়াত কিছু বলার পূর্বেই সশব্দে তৈয়দের ফোন বেজে উঠল। স্ক্রিনে সারার নাম ভেসে উঠতেই কপালে ভাঁজ পড়ল তার। ফোন রিসিভ করতেই আসমা সিকদারের ক্রন্দনরত কণ্ঠ ভেসে আসলো। তোয়াদ, তাড়াতাড়ি বাসায় আয়। সারা হাতের শিরা কেটে ফেলেছে। হতবিহ্বল হয়ে ঠায় দাঁড়িয়ে রইল তৈয়দ। কানে কেমন ঝা ঝা করে উঠল তার। নিজেকে স্থির রেখে আলিফকে উদ্দেশ্য করে বলল, সারা হাত কেটে ফেলেছে ভাই, তাড়াতাড়ি চল। ঘাবড়ে গেল আলিফ। ছুটে গেল দুই ভাই বাসার উদ্দেশ্যে। হতভম্ব হয়ে চেয়ে রইল নাজিয়াত আর হেমন্তী। হজম হলো না কথাখানা তাদের। সারা এত অবুঝ হবে ধারণা ছিল না নাজিয়াতের। ব্যাগ থেকে বাসার চাবি আর তোড়াটা হেমন্তীর দিকে দিয়ে বলল, রিস্কা করে সোজা বাসায় যাবি। নাফিস একটু পরেই বাসায় চলে আসবে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? একটু পরেই সন্ধ্যা নামবে আপু। চলে আসবো আমি, চিন্তা করিস না। হসপিটালের বেডে কেমন দুর্বল শরীরে পড়ে আছে সারা। হাতের ব্যান্ডেজ আর স্যালাইন লাগানো। হাতের দিকে তাকাতেই শিউরে উঠল নাজিয়াত। পাশে ঢুকরে কেঁদে উঠছে সারার মা নীলিমা হায়দার। সান্ত্বনা দিতে যে ও থেমে গেল নাজিয়াত। মহিলা এমনিই তাকে সহ্য করতে পারে না। এখন এই নাজুক পরিস্থিতিতে সান্ত্বনা দিতে গেলে ব্যাপারটা ঘেটে যাবে, তাই দূরেই দাঁড়িয়ে রইল সে। তোদের দিকে চোখ পড়তে কেমন আটকে উঠল নাজিয়াত। শুকনো মুখে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সে। চেক শার্টে তাজা রক্তের দাগগুলো শুকনো হয়ে গেছে।
হাতের ঘড়িটার দিকে বারবার তাকিয়ে সময় গুনে যাচ্ছে। সারার প্রতি তৈয়দের বরাবরই অন্যরকম কেয়ার দেখেছে। মনে প্রশ্ন জাগলো, কোনোভাবে তৈয়দ সারাকে পছন্দ করে না তো? কথাখানা মাথায় আসতেই বুকে কেমন চিনচিন ব্যথা অনুভব হলো। আশ্চর্য, এমনটা কেন হচ্ছে তার? তৈয়দ যাকেই পছন্দ করুক তাতে কি তার? আসলেই কি তার? কিছুই না। হঠাৎ তিতিরের কান্নার ধ্বনি তার ভাবনার ইতি ঘটালো। মেঘ, দেখ না, আপু এমনটা কেন করলো? ও কি একবারও আমাদের কথা মনে হলো না? কিছু হয়নি আপু, সারা আপু ঠিক হয়ে যাবে। এমনটা কেন করলো ও? আর যদি কিছু হয়ে যেত তবে? তুমি শান্ত হও, কিছু হয়নি। কান্নায় ভেঙে পড়ল তিতির। নাজিয়াত মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে গেল। কিছু সময় বাদে সারার জ্ঞান ফিরে আসতে নীলিমা তড়িঘড়ি করে ক্যাবিনে প্রবেশ করে, সাথে আসমা সিদ্দিকা। ক্লান্ত চোখে তাকালো সারা। মাকে সামনে দেখেই বিষাদে ভরে উঠল তার মন। অন্যদিকে মুখ ফেরাতে পুনরায় কেঁদে উঠলেন নীলিমা। কাঁদতে থাকা অবস্থায় সারা এক হাত ধরে বলল। চুপ রইল সারা। কালো সব সত্যি জানার পর বাসায় এসে সে অনেক ভেবেছে, কিন্তু সবেই এত তিক্ত লেগেছে যে হাতে শিরাই কেটে ফেলেছে। আসমা সিদ্দিকা সারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাদের কথা একবারও ভাবলে না সারা? এমনটা আর কখনোই করবে না মা। সবাইকে টেনশনে ফেলে খুব ভালো লেগেছে আপু। মাঝে মধ্যে এমন একটু একটু টেনশন নিতে হয়, তাই দিলাম। বলেই শুকনো হাসলো সারা। তিতির তেতে উঠল। সবার এমন বেহুদা দশা দেখে এখন কি না এসব বলছে। তবে কিছু বলার পূর্বে দেলোয়ার মুর্তজা কেবিনে আসার তিতির চুপ থাকে। সারা মামুকে দেখে একটু চেপে বসলো। খানিক ভয় হলো কখন ধমক দেয়, তবে দেলোয়ার মুর্তজা তেমন কিছুই করলেন না। সারার মাথায় আলতো হাত বুলিয়ে বলল, এমন করা ঠিক হয়নি মা। তোমার সমস্যা হলে তুমি আমায় বলতে, আমি দেখতাম। সরি মামু। কাতর গলায় বলে উঠল সারা। দেলোয়ার মুর্তজা আলতো হেসে বলল, আজকে রেস্ট করে কাল বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে তোমায়। এখন রেস্ট করো, শরীর প্রচুর দুর্বল তোমার। বলেই নীলিমার দিকে তাকালো দেলোয়ার মুর্তজা। একটু আগে এই শান্ত চোখে কেমন লাল হয়ে উঠেছে মুহূর্তেই। ভয় পেয়ে চোখ নামিয়ে নিল নীলিমা। নিজের ভাইকে জমের মতো ভয় পায় সে। সারার আজকের এই হাল কিভাবে, সেটা এতক্ষণ নিশ্চয় জেনে বসেছে ভাইজান। এসির কেবিনেও ঘামলো নীলিমা। তিতির ব্যাপারটা খেয়াল করলো। কাল ঘটে যাওয়া সবটাই শুনেছে সে তৈয়দের থেকে। নিজের ফুপির ওপর প্রচন্ড রাগ আর ঘৃণা কাজ করলো। আপাতত সারা আপুর সুস্থ হওয়া জরুরি, তাই ভেবে চুপ রইল তিতির। বাইকে বসতে বরাবরই নারাজ নাজিয়াত। হাত কষলে এদিক ওদিক তাকালো, তবে আশানুরূপ কোনো যানবাহন পেল না সে। এদিকে সমস্ত বাসে অর্ধেক রাস্তা নামিয়ে দেবে, পরে ভেঙে ভেঙে যেতে আরো বেশি মুশকিল হবে। দীর্ঘশ্বাস ফেলল নাজিয়াত। অতঃপর খুব বেশি চিন্তা না করেই বলল, তো আমি সিএনজি দিয়ে চলে যাব, আপনি চলে যান। কিছু না বলে এক পলক তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলল, চুপচাপ বসুন নাজিয়াত। এত সময় নাজিয়াতের সমস্ত কর্মকাণ্ড চুপচাপ দেখলো। এবার মুখ খুলল তৈয়দ। হেমলেট এগিয়ে দিল, নড়াচড়া হলো না নাজিয়াতের। ঠায় দাঁড়িয়ে রইল সে। তৈয়দ হঠাৎ ধপকে বলল, নাজিয়াত, আপনি কি শুনছেন না আমার কথা? ঈষৎ কেঁপে উঠল নাজিয়াত। এত উচ্চস্বরে ধমক সে খুব কমই খেয়েছে। অধরষ্ট চেপে চোখ বন্ধ করে ঝিম খিচে রইল নাজিয়াত। তৈয়দ ক্ষণকাল তাকিয়ে থেকে লম্বা শ্বাস নিল, বলল, বাসায় ফেরার তাড়া নেই আজ? আম্মু তো জানে, দেরি হলে সমস্যা নেই। ওয়েল, আন্টি আমাকে বলেছে আপনাকে পৌঁছে দিয়ে আসতে, সেটাও নিশ্চয়ই ভুলেননি। মাথা দুলিয়ে সায় জানালো নাজিয়াত। উপায় না পেয়ে হেমলেট পরে বাইকে বসতে তৈয়দ বাইক স্টার্ট দিল। শাহবাগ আসতেই বাইক থামলো তোয়াদ। ফোন আসার বাইক সাইড করে নেমে পড়ল সে। ফুলের মিষ্টি সুঘ্রাণ আসতে চারপাশে ভালো করে দেখলো নাজিয়া। দেখলো বৃহদাকার ফুলের বাজার শাহবাগের। রাতের বেলা এমন শত শত ফুলের মালা আগে কখনো দেখা হয়নি তার। তৈয়দ লক্ষ্য করলেই দেখা গেল একটি ফুলের দোকান থেকে বেলি ফুলের গাছটা কিনছে সে। বেশ অবাক হলো নাজিয়াত, এই মুহূর্তে কার জন্য গাছটা কিনছে সে। রাত তখন 12:30। বিছানায় গা এলিয়ে দিলে অভ্যাস মতো মোবাইল নিয়েই ফেসবুকে স্ক্রল করতে ব্যস্ত নাজিয়াত। মেসেজের নোটিফিকেশনের শব্দে কপাল কুঁচকায় সে। অতঃপর অলস শরীরে আঙুল চালিয়ে চেক করতেই নাজিয়াতের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল বোধহয়।
একটু আগেই শক্তপোক্ত হাতগুলো কেমন কাঁপতে শুরু করেছে। কি মুশকিল। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করতে পুনরায় মেসেজ এলো। নাজিয়াত কোনো মতে কাপা হাতে স্ক্রিনে টাইপ করতে যায়। বিছানা থেকে সোজা ব্যালকনিতে এসে মেঝোতে বসলো সে। শাহবাগে ঘটে যাওয়ার ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল নিমিষেই। হাত পাগুলো কেন যেন একটুর জন্য ঠান্ডা হয়ে তীব্র অনুভূতি জানান দিল। আকাশের দিকে তাকিয়ে নাজিয়াত। বেলি ফুলের গাছরা নিয়ে তৈয়দ তার থেকে একটু দু ফুটের দূরত্বেই থেমে কয়েকবার চোখে ঝাপটানি দিয়ে চেয়ে রইল নাজিয়াত এই বিরক্তিকর ছোকরার পানে। তৈয়দের হাব ভাব কোনো নড়চড় না দেখে নাজিয়াত কাপা উত্তেজনায় নিজেকে ধাতস্থ করে কোনো মতে বলে উঠল, দেরি হয়ে যাচ্ছে। বাস এতটুকু বলেই সে। তবে তৈয়দের শান্ত মস্তিষ্ক কি হলো জানা নেই নাজিয়াতের। হুট করেই তৈয়দের রক্ষীজোড়া কেমন রক্তিম হয়ে উঠল। ভয় পেয়ে একদম পিছিয়ে আসলো। তৈয়দের শক্তপোক্ত হাত নাজিয়াতের বাহুদয় তার বলিষ্ঠ হাতের মধ্যে আটকে বলল, যার অনুমতি একবার মন ছুঁয়ে দেয় তাকে কি আদৌ নিজের থেকে আলাদা করা যায় না জিয়াত? সারা শরীর কেমন কেঁপে উঠল। হতভম্ব হয়ে চেয়ে রইল নাজিয়াত। কানে কেমন রিনঝিন শব্দ হচ্ছে যেন। মনে হলো ভয়ঙ্কর কিছু শ্রবণ হওয়ার খাতির এই বোধ হয়। তৈয়দের বলিষ্ঠ বাহুদয় নিজেকে ছাড়ানো ব্যস্ত হয়ে পড়ল। ঠিক আছে, আপনি? হঠাৎ গা দুলিয়ে হাসলো তৈয়দ। ভরকে গেল নাজিয়াত। তৈয়দ নাজিয়াতকে ছেড়ে দিয়ে বলল, দেখে শুনে চলবে না জিয়াত। তখন রিক্সার সাথে ধাক্কা লাগতো তাই আগলে নিয়েছিলাম। আগলে নিয়েছিল কথাখানা বাজলো বোধহয় কানে। না হয় ছোট্ট করে বাক্য এত তীব্রতা কেন? ভাবনার মাঝে তৈয়দ গম্ভীর গলা শুনতে পেল নাজিয়াত। বাইকে বসুন না জিয়াত। নাজিয়াত কিছু বলার জন্য মুখ খুলতেই চাইল, মুখের কথা মুখেই রয়ে গেল তার। ভাবলো সে কি তখন ভুল শুনেছে। দ্বিধা নিয়ে বাইকে বসলো সে। সামনে তাকাতেই দেখলো তৈয়দ খুব যত্ন নিয়ে বেলির গাছটা নিজের বুকে থাকার ব্যাগটিতে সামনের পকেটে রাখলো। বাসার সামনে পৌঁছে নাজিয়াত চলে যেতে পা বাড়াতে তৈয়দের শীতল কণ্ঠেই থেমে গেল সে। পেছন ফিরে তাকাতেই তৈয়দ এগিয়ে আসতে দেখে রুদ্ধশ্বাসে চেয়ে রইল নাজিয়াত। এটা আপনার জন্য। চমকালো নাজিয়াত। বেলির গাছটা তার জন্য নিয়েছে তৈয়দ। অবিশ্বাস্য নয়নে তাকালো সে তৈয়দের পানে। তৈয়দ অমায়িক হাসলো, বলল, আল্লাহ হাফিজ। শুনুন। নাজিয়াতের কণ্ঠস্বর ভেসে আসতে পেছন ঘুরে তাকালো তৈয়দ। সোডিয়ামের আলোয় ঠিক মাঝে দাঁড়িয়ে নাজিয়াত। সাদা রঙের সেই আলোয় নাজিয়াতকে স্পষ্ট দেখতে পায় তৈয়দ। ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইতেই নাজিয়াত বলল, অনুভূতি মন ছুঁয়ে গেলে তাকে প্রশ্রয় দেওয়াটা বোকামি নয় কি? পুনরায় এক পেশে হেসে ফেললো তৈয়দ। পকেটে হাত গুজে সামনে এগিয়ে আসতে নিলে পেছনে পিছিয়ে গেল সে। হ্যামলেট পরে নিতে নিতে বলল, সব অনুভূতিকে নয়, তবে কিছু অনুভূতিকে প্রশ্রয় দেওয়া না হলে বিশাল অন্যায় হয়ে যাবে। আসছি। ক্লাসে অন্যমনস্ক হয়ে বসেছিল আনায়া। হঠাৎ টেবিলের শব্দ হতেই চমকে তাকালো সামনে। ঘামে ভেজা শার্টে আরসালকে দেখে আজকে হঠাৎ বড্ড মায়া হলো আনায়ার। কপাল বেয়ে ঘাম ঝরছে, চুলগুলো ঘামে ভিজে কেমন লেপ্টে রয়েছে। আরসাল আনায়ার দিকে এক পলক চেয়ে বলল, কিরে অনলাইন পোকা নাজুকই। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালো আনায়া। এত সুন্দর নাম থাকতে কি সব নামে ডেকে বেড়ায় এই ছেলে। তেতে উঠে বলল, আজ আসবে না। কই আমায় বললো না তো। আমিও জানতাম না, সবেই বলল। নে পানি খা, এত বেশি কথা না বলে। আনায়া হাত থেকে পানির বোতল নিয়ে পুনরায় বোতলের পানি সমস্তটা শেষ করলো আরসাল। পানির বোতলটার দিকে ভাবুক দৃষ্টিতে চেয়ে তাকাতেই আনায়া বলল, এভাবে দেখছিস কেন? এই বোতলের পানি এত মিষ্টি কেন? ভরকে গেল আনায়া। পানি মিষ্টি? এটা কেমন কথা হলো? আরসাল আনায়ার দিকে তাকিয়ে গা দুলিয়ে হাসলো, বলল, চিনি মিশিস নাকি পানিতে? একটু বেশি মিষ্টি পানি। পানিতে চিনি মিশিয়ে আনলে শরবত বানিয়ে আনতাম। এসব ফাও প্যাছাল কেন করছিস বলতো? রাখছিস কেন? সত্যি তো বললাম, তোর বোতলের পানি অ্যাজ অলওয়েজ আমার মিষ্টি লাগে অন্য পানির থেকে। এতটুকু ভুল নেই, আমার কথা বিশ্বাস কর। রাগে রিরি করে উঠলো আনায়ার শরীর। আর সবার পানি স্বাভাবিক, তার পানি কিনা মিষ্টি লাগছে এই ছেলের কাছে। খালি বোতলটা আরসালের দিকে ছিনিয়ে নিয়ে ব্যাগের ভরে গটগট করে বেরিয়ে গেল আনায়া। তবে পেছনে আসলো আরসাল।
তবে মুখটা তার বেজার হলো সামনে থেকে মুস্তারির আগমনে। কিঞ্চিত আপত্তি হলো মুর্তাসিমের সামনে তৈয়দ সহ অন্যদের দেখেও স্বস্তি পেল। আনায়া মুচকি হেসে সালাম দিতেই জ্বলে উঠল আরসাল। নৃত্য নৃত্যময়ী কেমন আছো? ভালো আছি, আপনি? বিন্দাস। তা কোথায় যাচ্ছ? আজকে তোমার বান্ধবী রণচণ্ডীকে দেখছি না তো। চোখ ছোট ছোট করে চাইলো আনায়া। বুঝতে পারলো কাকে উদ্দেশ্য করে বলেছে এই কথা। আমতা আমতা করে বলল, রণচণ্ডী নয়, ও অনেক মিশুক আর ভদ্র একটা মেয়ে। পরিস্থিতি সাপেক্ষে হয়তো আপনার সাথে ভালো ঠিকঠাক ভাবে পরিচয় হয়নি, তাই এমন বলেছে। আনায়ার কথা হো হো করে হাসলো মুর্তাসিম। তৈয়দ ফোনে ব্যস্ত ছিল। মুর্তাসিমের রণচণ্ডীর নাম শুনে একবার তাকালো সেদিকে, তারপর গম্ভীর গলায় বলল, জুনিয়রের সাথে কথা বলা শেষ তোর? তাহলে চল, জরুরি কাজ আছে। বলে হাঁটা শুরু করলো তৈয়দ। তবে একটু সামনে হেঁটে আনায়াকে উদ্দেশ্য করে বলল, আপনার ফ্রেন্ড বোধহয় ভয় পেয়েছে আনায়া, তাই আজ আসেনি ইউনিভার্সিটি। বলে উত্তরের অপেক্ষা করলো না সে, সামনে এগিয়ে গেল। আনায়া বোকার মতো চেয়ে রইল। আরসাল বেশ অবাক হলো নাজিয়াকে নিয়ে এমন কথা বলায়। তপ্ত শ্বাস ফেলে আনায়ার দিকে তাকালো, তবে বেচারি এখনো অবুঝের মতো চেয়ে আছে। আরসাল হেসে মাথায় গাট্টা মেরে বলল, চলে গেছে অনেক আগে, তুইও চল। না, তুই দেখলি তুয়াদ ভাই কি বলল? ভয়ের কথা বলে গেল। না, যে ভয় পেয়েছে তাই ভার্সিটি আসেনি, এটা কেমন কথা হলো? আনায়া চোখ মুখ কুপচে পড়া জানার আগ্রহ। তবে অবশ্য আরসাল নিজেও উগ্রীব ছিল। খানিক ভেবে আরসাল বলল, এমনি সেটা ওকেই জিজ্ঞাসা করি, চল। বাসায় যাবি? না, বাইরে আসতে বলবো, চল। এতেই দুপুরের খাবার খেয়ে বাসার সবাই যার যার কাজে মত্ত থাকে। তবে আজ এই সময় ড্রয়িং রুমে পুরো পিনপিন নীরবতা চলেছে দেখে কপালে হাত ঠেকালো তিতির। এত সময় এত শোরগোল হঠাৎ করে চুপ হয়ে যাওয়ার অদ্ভুত ঠেকলো। নীরবতা নিঃসরণে নিজেই বলল, সারা আপু যেহেতু রিমান ভাইকে পছন্দ করে, ভালোবাসে, সেহেতু দুজনের বিয়ে হয়ে গেলে সমস্যাটাই সলিউশন হয়ে যেত। রিমান ভাইয়া নিজেকে যথেষ্ট পরিবর্তন করেছে এবং ভালো জব করে, তাহলে সমস্যা হবার তো কথা নয়। নিজের এত বড় সলাপন বলায় সবার দিকে সতর্ক দৃষ্টিতে তাকালো তিতির। সবার ভাবনায় বুঝলো নিমিত্তে। দেলোয়ার মুর্তজা দীর্ঘশ্বাস ফেলে নিজের বোন নীলিমার দিকে তাকালো, তারপর সবার উদ্দেশ্যে বলল, সারার পছন্দ সব দিক থেকে আমার ভালো লেগেছে। রিমন আর সারার বিয়েতে আমার কোনো আপত্তি নেই, আশা করি বাকিদেরও নেই। বলে কড়া দৃষ্টি দিলেন নীলিমার পানে। ভাইয়ের এই প্রস্তাবে অসন্তোষ হলো নীলিমা, তবে দেলোয়ার মুর্তজার সিদ্ধান্তের বিরোধিতা করলো না। রিমান ফিরে আসবে এই সে কল্পনা সে আসেনি, হলেও তার কঠিনতম কিছু করত। ভাই আফসোস হলো, বড়ই আফসোস হলো নিজের এত কাঁচা চাল দেখে। মুখ জোরে হাসি টেনে বলল, তাহলে রিমানের পরিবারকে জানিয়ে দেওয়া হোক, যেহেতু আগেই তাদের থেকে সম্বন্ধের প্রস্তাব এসেছে। সকলে সম্মতি জানাতেই রিমানের পরিবার আসতে বলল দেলোয়ার মুর্তজা। তারা কাল সকালে আসবে বলে নিশ্চিত করতেই স্বস্তির শ্বাস ফেলেন সকলে। সারা এত সময় চুপচাপ থাকতে সবটা শুনলো। বিয়েতে সবার মত দেখে হাতের ব্যথা ভুলিয়ে অধর ওষ্ঠে এক চিলতে হাসি ফুটলো তার। সৈয়দ সবার হাসিটুকু দেখে স্বস্তি পেল। ভীষণ রকম ভালোবাসে এই মেয়েকে তৈয়দ। কাজিন কম, বেস্ট ফ্রেন্ড বেশি। রিমান চলে যাওয়ার এই 3 বছর বেশ কষ্ট করে সারাকে সামলেছে সে আর বন্ধুরা। তিতিরও বেশ সঙ্গ দিয়েছে এসবে। তবে একটা চরম ভুল হলো, রিমান চলে যাওয়ার কারণটা খতিয়ে দেখেনি সে কোনোদিন। রিমান ভালো ছেলে হলেও তৈয়দের বিশেষ পছন্দ না, তার অবশ্য কারণও আছে হয়তো, এজন্য এই কাজেতে এত হেয়ালি ছিল। তিতির ফিসফিসিয়ে সারার উদ্দেশ্যে বলল, তা কেমন অনুভূতি হচ্ছে হবুদুল্লাহ ভাই? সারা লজ্জায় নত হলো। কিছু বলার পূর্বেই তিতির পুনরায় বলে উঠল, রিমান ভাইয়ের সারা রানী। ইশারায় চুপ করতে বলল সারা। বড়রা চলে যেতেই সারা খেপে উঠে বলল, তোরা শান্তি দিলি না আমায়। তিতির মুখ চেপে হাসলো। বেশ লাগলো সারাকে খেপাতে। তারপর সারার গা ঘেঁষে বলল, ওহো, লজ্জা পাচ্ছ বুঝি আমার বোনটা? তো পাবো না, বড়দের সামনেই শুরু করেছিস তোরা। তৈয়দ ভ্রু কুচকে তাকালো সারার দিকে। তারা বলতে কি বলেছে ও তৈয়দ তো
একটা কথাও বলেনি। আশ্চর্য। ল্যাপটপ বন্ধ করে সারার দিকে তাকালো, বলল। তোরা বলছিস কেন? আমি তোকে কি বললাম? সারা আমতা আমতা করে বলল। জোর হই আর কি? পূর্বক হাসলো সারা। তৈয়দ কপালে দু আঙ্গুল ঘষে বলল। মৌরা সবাই জিজ্ঞেস করছে তোর ব্যাপারে, সবটাই বলেছি। আফসুস করে সারা এতে। ত্রয় জিজ্ঞাসা দৃষ্টিতে চাইতেই সারা বলল। ভেবেছিলাম একসাথে সবাইকে বলবো, এই আর কি। কাল বলে দিস, সাথে ট্রিটও চাইছে, সেটাও না হয় দিস। তুইউদ, আমি একটু বের হব, তুই তিতির আর আমি। হঠাৎ? এমনি, চল না প্লিজ। ওকে, রেডি হয়ে আয়, আমি বাইরে আছি। তৈয়দ বেরিয়ে যেতেই তিতির চট করে বলে উঠল। সারা খানিক ভেবে বলল। আমার চাইতে বেশি ওর ভাবটা তোর সাথে। মেয়েটা কেমন দূরে দূরে থাকে আমার থেকে। আসতে পারিস বলতে আমার সমস্যা নেই, বরং ভালোই হবে। তিতির খুশি হয়ে জড়িয়ে ধরল সারাকে। অতঃপর খুব দ্রুতই মেসেজ করে বলল রেডি হয়ে বাসার নিচে নামতে। তিতির আসবে ওকে নিতে। নাজিয়াতের রিপ্লাই দেখার সময় হলো না। তিতিরের মেসেজ পেয়ে দোটানায় পড়ে নাজিয়াত। এই সময় আনায়াদের সাথে দেখা করার ছিল, তার মধ্যে তিতিরের সাথে যাওয়াটা কিভাবে সম্ভব? তপ্ত শ্বাস ফেলে বিছানার পাশে জানালার নারকেল গাছটার দিকে তাকায় নাজিয়াত। চড়ুইদের ঝাঁক উড়ে আসে যায়। অলসতা ঝেড়ে রেডি হয়ে নিল সে। খানিক বাদে তিতিরের ফোন রিসিভ করে ওপাশ থেকে তাড়াতাড়ি কণ্ঠস্বর শোনা যায়। তাড়াতাড়ি আয় মেঘ। আসছি আপু। নাফিসকে দরজা নক করার কথা বলে বেরোলো নাজিয়াত। কমলা রঙের সুতির থ্রি পিস। অতঃপর নিচে এসে গাড়ির ড্রাইভিং সিটে চোখ পড়তেই দমে যায় সে। বেশ আয়েশ করে হিয়ালি করা স্বভাবে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। পেছন সিট থেকে তিতির গলা উঁচিয়ে বলল। কি রে, বস গাড়িতে। নাজিয়াত শুকনো ঢোক গিলে তিতিরকে বলে। তোমরা ভাই বোন মিলে ঘুরতে বেরোচ্ছ, যাও। আমি আমার বন্ধুর সাথে বেরোবো বলেছিলাম, ওরা আমার জন্য অপেক্ষা করছে। নাজিয়াতের কথায় তিতির আফসোস করলো। অতঃপর মিহি কণ্ঠে বলল। সমস্যা না, তোর বন্ধুদের বল রমনায় চলে আসতে, আমরা সবাই ওখানেই যাচ্ছি। নাজিয়াত বিস্ময় নিয়ে বলল। এখন রমনায় কেন আপু? বিকেলের সময় অনেক ভিড় থাকে, তারপর এত কাপলের মাঝে আমাদের বেমানান লাগবে না? তৈয়দ ঘাড় ঘুরিয়ে নাজিয়াতকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নিল। ঠান্ডা থমথমে গলায় বলল। মানানসই হওয়ার জন্য মনে হচ্ছে তোমার একজন সঙ্গী প্রয়োজন। তৈয়দের এহেন কথায় ভরকালো নাজিয়াত। সেকেন্ড সময় নিয়ে বিস্মিত কণ্ঠে বলল। সেটা কখন বললাম আমি? কাপল ছাড়া ওখানে সিঙ্গেলরা যায় না, কে বললো তোকে? ফুস করে শ্বাস ফেলল নাজিয়াত। না যে উপায় না দেখে গাড়িতে উঠে বসলো। সারার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো সে। সালাম দিয়ে কেমন আছে জিজ্ঞাসা করাতেই সারা বলল। নাজিয়াত, থ্যাংক ইউ। নাজিয়াত হকচকিয়ে জিজ্ঞাসা করলো। কেন আপু? রিমানির পরিবারকে মানানোর জন্য। রিমন ভাই আমার খালাতো ভাই, তাই খালামণি আর আঙ্কেলকে সবটা বুঝিয়ে বলতেই মেনে গেছে। তারা এসব জানতো না, না হলে ভাইয়ার আগেই তোমাকে বউ বানিয়ে নিয়ে আসতো। বলেই হাসলো নাজিয়াতের সাথে তিতিরও। সারার চোখের কোণে এক ফোঁটা অশ্রু জমে। মুচকি হেসে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে মুছে নিতেই তৈয়দ ছোট্ট করে বলল। বিদায়ের জন্য খানিক অশ্রু জমিয়ে রাখো, না হয় দেখা যাবে তখন কাদার জন্য চোখে পানি আসছে না, শুকিয়ে গেছে। তখন লোকে বলবে মেয়েটা মেকআপ নষ্টের ভয়ে কাঁদছে। সারা হাসলো তৈয়দের কথায়। আরেকবার টোটোয় সাদা গাড়ির সদস্যগুলো হাসির শব্দে মুখরিত হলো। নাজিয়াত এক পলক চাইলো সামনের ড্রাইভিং করা তৈয়দের দিকে। তখনই ফ্রন্ট মিরর থেকে তৈয়দও দৃষ্টি দিল নাজিয়াতের দিকে। হকচকিয়ে দৃষ্টি সরিয়ে নিল নাজিয়াত। এমন অনাকাঙ্ক্ষিত চোখাচোখি ভীষণ রকমের অস্বস্তিতে ফেললো তাকে। নিজেকে ধাতস্থ করে গাড়ির জানালা খুলে দিতেই দমকা বাতাস সবেমাত্র বাঁধা চুলগুলো এক ঝাপটায় এলোমেলো করে দিতেই হাসলো সে। কাচের জানালা বন্ধ করে থাকায় দম বন্ধ লাগছিল, এখন ঠিক লাগছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই আরসাল আর আনায়াকে তাড়া দিল নাজিয়াত। তিতিরদের সাথে খানিক সময় কাটিয়ে আরসালদের সাথে দেখা করতে এসেছিল সে, তবে সন্ধ্যা হতে বাসায় যাওয়ার জরুরি। আরসাল সাইকেল প্যাডেল ধরে বলল। নাজিয়াত সাইকেলে করে যাবে?
চোখ বড় করে তাকালো নাজিয়াত। এই ভর সন্ধ্যায় সে মেন রোড দিয়ে সাইকেল দিয়ে যাবে? কয়েক মিনিট পর তাও ভাবা যায়, তাই বলে আধ ঘন্টার বেশি সাইকেল করে? বিরক্ত হয় আনায়া, চোখ কুঁচকে রুক্ষ গলায় বলে, তুই খেপেছিস? সাইকেলে আসতে গেলে কেন আজ? সে তো প্রায়ই আসি আমি। তুই আর ও এক নয়। তুই পারলেও এতটা পথ সাইকেলে করে কত শত গাড়ির মাঝ দিয়ে যাওয়া পসিবল না। ও বরং বাসে করেই যাক, অভ্যাস আছে। বাস পাওয়া মুশকিল লেওনু, অলরেডি 6টা বাজে। অম্লান কণ্ঠে বলে উঠল নাজিয়াত। আনায়ার আর চোখে চেয়ে বলে উঠল, তা তুই কি এই বলদের সাথে সাইকেলে করে যাবি? সেটাও বলিনি, শুধু সমস্যা বললাম। আজ আমার বাসায় থেকে গেলে মন্দ হয় না। না রে, ফিরতে হবে। আর সালাম, তুই না হয় সাইকেল অনুকে দিয়ে দে, ও না হয় কাল সকালে ভার্সিটিতে আসতে নিয়ে আসবে। এমনিতে ভালো সাইকেলিং করতে জানে, তার উপর বাসা থেকে ভার্সিটি আসতে মিনিট সময় লাগে। আপাতত তুই আমার সাথে একসঙ্গে বাসে করে চল। আইডিয়া বেশ ভালোই। ঠিকঠাক বাসায় পৌঁছে কল করবি দুজনেই। আনায়ার কথায় মাথা দোলালো নাজিয়া, তবে আরসাল বাদ সেধে বলল, অনলাইনের পোকারমুখী এইসব সাবধানের বাণী মানায় না। সে আমি সাবধানী বাণী দেই বা অসাবধানী, যেটা বলিস সেটা আহ, করবি তুই। তোর বড়লোক বাপের ভাড়া করা চাকর তো আমি, মনে হয়, তাই এইভাবে আদেশ করিস। ফসে উঠল আনায়া। এই ছেলের কথায় কথায় তার বাবাকে টানবে? আঙুল উঁচিয়ে বলল, খবরদার, আমার বাবাকে টানবি না এসবে আরশাল। আর বাবাকে নিয়ে তোর এত সমস্যা কিসের বুঝি না আমি। কোনো মিথ্যা বলেছি আমি? সেটা আমি তোকে আমায় উঠতে বসতে মনে করাতে বলেছি? উজবুক। তোর কাজ কারবার আমি বলতে বাধ্য করে, এই আর কি। আর শোন, সাবধানে আমার সাইকেল চালাবি, বুঝলে? তোর বড়লোক বাবার মতো এত টাকা পয়সা আমার নেই যে হুট করে একটা কিনে নিয়ে আসবো। আবার শুরু করলি তোরা? চেঁচিয়ে বলে উঠল নাজিয়া। দুজনকেই নিয়ে চরম বিরক্ত সে। এরা ভার্সিটির স্টুডেন্ট হোক কিভাবে এত ইমমেচিওর আচরণ করে সেটাই বুঝে আসে না তার। আনায়া আরসালকে কড়া দৃষ্টি দিয়ে সাইকেল নিয়ে চলে গেল। আনায়া চলে যেতেই নাজিয়াত আরসালকে কড়া কণ্ঠে বলল, সব সময় তোর ওর পেছনে লাগতে হবে কেন? আমি শুরু করি না, ওই করে। ভালোবাসিস, এটা ওকে কখনো বলবি না? কিছু অনুভূতি অপ্রকাশিতই শ্রেয়, প্রকাশী অনুভূতি সুখকর হয় না সব সময়। আনায়ার উপর নির্ভর করে সবটা, তুই না বললে বুঝবে কি করে ও? তাচ্ছিল্য হাসল আরসাল। পকেটে হাত গুজে নির্মল গলায় বলল, বিস্তর তফাৎ ওর আর আমার মাঝে। এসব নিজেকেই অজুহাত। তুই ওর সাথে তোর অনুভূতি ব্যক্ত করবি আরসালা। অব্যত থাকাই শ্রেয়, কথা বাড়াস না, সামনে চল, বাস আসছে একটা। নাজিয়া চেয়ে কিছু বলল না। আনায়ার প্রতি তীব্র অনুভূতি রয়েছে আরসালের, সেটা সে প্রথম দিন থেকেই জানে। এই সত্যটা সে বাদে আর কেউ জানে না। আরসাল খুব অনুরোধ করেছিল বলে যেন নাজিয়াত কাউকে কখনো এই সত্যিটা আনায়ার সামনেও প্রকাশ না করে। দীর্ঘশ্বাস ফেলে আরসালকে পেছনে পেছনে চলতে আরম্ভ করলো সে। বাসায় যেয়ে ঘুমাতে হবে, আজ বড্ড ক্লান্ত। লাইব্রেরি থেকে ক্লাসরুমের দিকে এগোতে মাথায় হাত দিয়ে সাথে থাকা পিলারে ঠেস দিয়ে বসে পড়ল আনায়া। দু হাত দিয়ে মাথা জোরে চেপে ধরতে কেমন এলোমেলো পলকে তাকালো চারিদিকে। এতক্ষণে অনেকগুলো স্টুডেন্ট এসে ভিড় জমালো। আনায়ার কি হয়েছে তা জানতে চাইলো, তবে মাথার তীব্র যন্ত্রণা কিছুই বলে উঠতে পারল না আনায়া। ব্যাগ থেকে কোনো মতে ফোন বের করে ডায়ালকৃত নাম্বারে কল করে অস্পষ্ট স্বরে বলল, আরশাল। বলেই হাতে থেকে ফোনটা মাটিতে পড়ল। ওপাশ থেকে হ্যালো হ্যালো করেও কোনো জবাব না দিয়ে বিচলিত হলো আরসাল। ফোন থেকে অপরিচিত মেয়ে কণ্ঠ শ্রবণ হতে লাইব্রেরিতে ছুটে গেল আরসাল। সেখানে যেতেই ভিড় ঠেলে আনায়াকে পরে তার চোখের সামনে। চমকে উঠল আরসাল। হতভম্ব হয়ে দৌড়ে যেতেই আনায়া মাথা নিজের বুকে চেপে ধরে চেঁচিয়ে বলল, এ না, কি হয়েছে তোর? মাইগ্রেন সমস্যা হয়েছে? কোনো মতে মাথা নাড়িয়ে সায় দিল আনায়া। আরসাল দেরি না করে আনায়ার ব্যাগ থেকে খুঁজে মাইগ্রেনের ঔষধ দিতে আনায়া তা খেয়ে নিল। বিচলিত হয়ে ফের প্রশ্ন করল, ডক্টরের কাছে যাওয়া লাগবে?
হ্যাঁ না কিছুই বলল না আনায়া। চুপ করে আরসাল বুকে মাথা রেখে পড়ে রইল। বাকি স্টুডেন্টগুলো সরে দাঁড়ালো বাতাস লাগার নিমিত্তে। খানিক বাদে আনায়া খেয়াল করলো সে আরসালের বুকে লেপ্টে আছে। ধীর স্বস্তির ভাবে সরে এলো সে, মাথা চেপে ধরেই বলল, বাসায় যাব আমি। আরশাল প্লিজ বাসায় দিয়ে আয়। আরসাল আনায়ার হাত ধরে উঠে দাঁড়াতেই ভার্সিটি থেকে বেশ একটা দূরে নয় আনায়ার বাসা, পৌঁছে দিতে সময় লাগবে না বেশি। আনায়া সাইকেলে বসতেই আরসাল বলল, পারবি তো? হুম। শক্ত করে আমায় ধরে বস।